Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আগের ক্লাসে আমরা ইকোনমিক্সের ইন্ডাস্ট্রি সম্পর্কে পড়েছিলাম, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং সেই ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধরনের অর্থের কথা, বিভিন্ন সংগঠনের কথা জেনেছিলাম এবং শিল্প সংক্রান্ত বিভিন্ন আর্থিক নীতি, এমআরটিপি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন নিউ ইকোনমিক পলিসি সমস্ত কিছু সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি। ওকে, নেক্সট ক্লাসে আজকে আমরা করব আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের কম বেশি সবারই জানা প্রয়োজন। সেটা হচ্ছে ভারতের আর্থিক বাজার বা আর্থিক ব্যবস্থা, মানে যেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের মধ্যে কিভাবে অর্থের যোগান হয় এবং সেই অর্থ কিভাবে ইউটিলাইজ হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। কোন সোর্স থেকে আমরা বিভিন্ন এই অর্থ বা ক্যাপিটাল গেইন করে থাকি তার রিলেটেড কিছু টার্ম আমাদের জানতে হবে। তার সাথে সাথে শেয়ার মার্কেট কি, চিট ফান্ড কি জিনিস, তারপর আমাদের মিউচুয়াল ফান্ড কি জিনিস। তো এইগুলো সম্পর্কে আমরা জানবো এবং এটা হওয়ার পরেই আমাদের একটা নেক্সট চ্যাপ্টার পড়তে হবে, যেটা আমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া সম্পর্কে একটু ভালোভাবে কনসেপ্ট রাখি, তাহলে রিজার্ভ ব্যাংক পড়তে আমাদের খুব বেশি সময় লাগবেও না এবং খুব ইজিলি আমরা বুঝতে পারবো। ইকোনমিক্স এর এই একটা চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার রয়েছে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে প্ল্যানিং তোমাদের অলরেডি বলে দিয়েছি, যেখান থেকে খুব কোশ্চেন আসে। আর একটা হচ্ছে ভারতের ফাইন্যান্সিয়াল সিস্টেম। ওকে, তো এক্ষেত্রেও এখানেও আমি অনেক কিছু টার্ম তোমাদের বলবো, জিনিসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে সবকিছু এক্সপ্লেন করব। যেটা বুঝতে পারবে না সেটা বলবে, আরেকবার বলুন বা জিনিসগুলো বোঝার চেষ্টা করো। দেখো, ফার্স্ট, ভারতের যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা আর্থিক সংস্থা হলো অর্থনৈতিক বাজারে অংশগ্রহণকারী সংস্থা। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদেরকেই বলা হবে আর্থিক সংস্থা, তাদেরকেই বলা হবে যারা বাজারে অর্থের যোগান দেবে বা অর্থের সাথে সম্পর্কিত রয়েছে। তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে তারা হবে, যেমন ব্যাংককে আমরা বলতে পারি ব্যাংক আমাদের বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে, ইন্স্যুরেন্স আমাদের বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে বা আমাদের বিভিন্ন ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয় সেই সংক্রান্ত পয়সা দিয়ে থাকে। এছাড়া আমরা যদি কিছু আনঅর্গানাইজড এর কথা ভাবি, তাহলে বলতে পারি মহাজনদের কথা বলতে পারি, আমাদের প্রয়োজনে তারা লোন দিয়ে থাকে। তাহলে কেউ কেউ হয় অর্গানাইজড, কেউ কেউ হয় আনঅর্গানাইজড। যারা ভারতে এই আর্থিক সংস্থার সাথে যুক্ত তাদেরকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলবো। ওকে, এবার দেখো, যে আর্থিক বাজার যেটাকে বলা হচ্ছে বাজার, আর্থিক বাজার হলো আর্থিক দাবি, অ্যাসেট, পরিষেবা, সিকিউরিটি ক্রয় ক্রয় বিক্রয় কেন্দ্র ও ব্যবস্থা। তো এখানে আর্থিক দাবি বলতে যেটাকে আমরা ইংলিশে বলি ফাইন্যান্সিয়াল ক্লেমস। অর্থাৎ আমরা বিভিন্ন আর্থিক দাবি আমাদের থাকে, যে আমাদের 5 লাখ টাকার ঋণ প্রয়োজন, 10,000 টাকা ঋণ প্রয়োজন, আমাদের এই জমি প্রয়োজন। তাহলে সেরকম ফাইন্যান্সিয়াল একটা ক্লেম সবার মধ্যে থাকবে। অ্যাসেট একটা কথা রয়েছে যেটা আমরা কম বেশি শুনে থাকি। অ্যাসেট জিনিসটা কি? যেই জিনিস বিক্রি করে বা যেই জিনিস রেখে আমরা কোনো রকমের ইকোনমিক্যাল ভ্যালু পাবো। মানে তোমার কাছে একটা গাড়ি রয়েছে, সেটা একটা অ্যাসেট। তোমার কাছে একটা জিনিস রয়েছে যেগুলোর তোমার কাছে ভ্যালু রয়েছে, ওর্থ রয়েছে, বা সেটা তুমি বিক্রি করে কিছু টাকা পেতে পারো, সেটাকে কিন্তু অ্যাসেট বলবো।
এছাড়া অলরেডি পরিষেবা আমরা জানি যে পরিষেবা ব্যাংকিং পরিষেবার কথা বলতে পারি। সিকিউরিটি ক্রয় বিক্রয় মানে বিভিন্ন ধরনের ঋণপত্র হয়ে থাকে সিকিউরিটি, সেগুলো ক্রয় বিক্রয়ের ব্যবস্থা এই অর্থের বাজারে হয়ে থাকে। সিকিউরিটিজ বলতে কি, এমন হতে পারে কি যে সাপোজ ব্যাংক চাইছে যে এখন ইন্ডিয়াতে কারেন্সি মানুষের হাতে কম টাকা থাকুক, তখন ব্যাংক কি করবে, এক ধরনের ঋণপত্র বা সিকিউরিটি চালু করবে, যার মাধ্যমে তুমি তোমার টাকা সরকারের কাছে জমা রাখলে একটা উচ্চ হারে সুদ পাবে। তাহলে সেই সিকিউরিটি ক্রয় কিনতে পারে অথবা বিক্রয়ও করতে পারে, যে কখনো যদি গভর্নমেন্ট চায় তোমাদের হাতে বেশি টাকা আসুক, তাহলে গভর্নমেন্ট এরকম সিকিউরিটি করবে যার মাধ্যমে বলবে যে তোমাদের ইন্টারেস্ট হার খুব কমিয়ে দিলে তখন লোকে আর ব্যাংকে টাকা রাখতে চাইবে না, নিজের হাতেই টাকা রাখতে চাইবে। তো এই ধরনের সিকিউরিটি ক্রয় বিক্রয়, অ্যাসেট কেনা বেচা, পরিষেবা কেনা বেচা, ফাইন্যান্সিয়াল ক্লেমের জন্য অর্থের বাজার গঠিত হয়েছে। এবং কিছু কিছু স্থান হয়ে থাকে যেগুলো শুধুমাত্র ফোনের মাধ্যমে হয়ে থাকে, যেগুলোকে বলা হয় ওভার দ্য মার্কেট ফোন, ওভার দ্য ফোন মার্কেট বলা হয়ে থাকে। এখানে লিঙ্কটা ভুল আছে, ওভার দ্য ফোন মার্কেট হয়ে থাকে মানে যেগুলো আমরা ফোনের মাধ্যমে কথা বলেই একমাত্র সেই জায়গায় আমরা অ্যাসেট কেনাবেচা করতে পারি। যেগুলো আমাদের শেয়ার বাজারে হয় দেখবে যে একটা স্থান থাকে বোম্বে স্টক এক্সচেঞ্জ, নিফটি, জিনিসগুলো কি আমি শেয়ার বাজার একটু পরেই রয়েছে, সেখানে আমি ডিটেলসে বলবো। যেমন স্টক মার্কেটের মধ্যে কি হয়, ফোনের মাধ্যমে ফোনে তুমি বললে যে আমি এই কোম্পানির একটা স্টক কিনতে চাই, তো স্টক জিনিসটা কি, অ্যাসেট জিনিসটা কি, ফেস ভ্যালু জিনিসটা কি, এগুলো আমরা শেয়ার যখন পড়বো একটু পরে তখন আমরা জিনিসগুলো জানবো। তো এখানে একটা জিনিস শুধু মনে রাখবে যে স্টক মার্কেট বা বিভিন্ন এরকম সংস্থা আছে যেগুলো শুধুমাত্র ওভার দ্য ফোনের মাধ্যমেই হতে পারে। মানে তুমি ফোনের মাধ্যমে কোনো একটা অ্যাসেট কে অনলাইনে কিনলে, সেটা যদি লস করে তাহলে তুমি সেটা তোমার লস হলো, লাভ করলে সেটা তোমার লাভ হলো। তার মানে এই জায়গায় তোমাকে সে কোম্পানিতে গিয়ে কোম্পানির শেয়ার কিনতে হবে না, তুমি শুধুমাত্র ফোনের মাধ্যমেই এই কাজগুলো করতে পারো। ভারতীয় অর্থের বাজার বা ফাইন্যান্সিয়াল যে মার্কেট রয়েছে সেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে মুদ্রার বাজার, যেটাকে আমরা বলবো মানি মার্কেট, আর একটা বলবো মূলধন বাজার, যেটাকে বলবো ক্যাপিটাল মার্কেট। খুব গুরুত্বপূর্ণ, দেখো আমরা আর্থিক বাজারকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মুদ্রার বাজার মানি মার্কেট, যেখানে আমাদের সমস্ত কিছু অর্থ সংক্রান্ত ব্যাপার থাকবে, অর্থাৎ যেখান থেকে আমরা টাকা ধার নিতে পারবো, সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আবার ধারটা শোধ করব, সেগুলাকে বলবো মানি মার্কেট। আর কিছু হবে ক্যাপিটাল মার্কেট, যেই জায়গায় আমরা কোনো একটা কোম্পানির শেয়ার কিনবো অথবা কোনো একটা কোম্পানির জন্য কোনো স্টক কিনবো। এই জায়গায় অর্থ তো রয়েছে, কিন্তু অর্থটা অ্যাজ এ ফর্ম অফ মানি নয়, এটা অ্যাজ এ ফর্ম অফ ক্যাপিটাল বা এক ধরনের অন্য যে কোনো ফর্ম হতে পারে। সেটা হতে পারে সিকিউরিটিজ, হতে পারে কোনো বিল্ডিং এর কোনো কনস্ট্রাকশন সাইটের, হতে পারে কোনো গোল্ড লোন, সমস্ত কিছু যে কোনো জিনিস এই ক্যাপিটাল মার্কেটের মধ্যে পড়বে। ওকে, দেখো এই কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে স্যার মানি বলো, একবার বলুন না ওই বিষয়টা বলো। মানি মার্কেট। মানি মার্কেট মানে যেই মার্কেট থেকে তুমি কোন রকমের ক্যাশ বা টাকা উইথড্র করতে পারবে। সাপোজ তুমি একটা বিজনেস করতে চাইছো, বিজনেস করার জন্য তোমার হচ্ছে 10 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে তুমি কি করবে, মানি মার্কেটে যাবে, সেখান থেকে টাকাটা তুমি অ্যাডপ্ট করতে পারবে। আবার তোমার স্যার মনে হচ্ছে ক্যাশ লোনটাই কি মানি মার্কেট? বলো বলো বলো। ক্যাশ লোন মানে যেটা আপনি টাকা লোন নেওয়া যায়। হ্যাঁ, যে কোনো এই যে হাউজিং লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আমরা লোন নিয়ে থাকি, সেগুলো মানি মার্কেটের মধ্যেই পড়ে। ঠিক আছে, আমি এগুলো বলবো। মানি মার্কেট শুধু একটা কথা নয়, মানি মার্কেটের অনেক রকম ভাগ আছে। বাড়ির ক্ষেত্রে আলাদা হয়, তুমি যদি কোনো অন্য পারপাসে বিজনেস পারপাসে করো সেখানে আলাদা হয়। প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করবো। মানি মার্কেট মানে এটাই বুঝবো যেখান থেকে আমরা টাকা ধার নিতে পারি, আবার সেখানে টাকা শোধ দিতে পারি, সেটাকে আমরা মূলধন বা সেটাকে আমরা মানি মার্কেট বলবো। আর ক্যাপিটাল মার্কেট বলবো যেই টাকাগুলো আমরা জেনারেলি সঞ্চয় করে রাখি, স্টক করে রাখি, সেটা আমাদের অ্যাজ এ ফর্ম অফ মূলধন বা ক্যাপিটাল হয়ে থাকলো। সেখান থেকে যদি আমরা কোনো রকমের ঋণ নিতে চাই, মানে হয় তুমি হয়তো কোনো একটা জায়গায় ইন্স্যুরেন্স করেছো,
ইন্স্যুরেন্স তোমার 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স রয়েছে, সেই 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স থেকে তুমি চাইলে সেখান থেকেও ঋণ বা ক্রেডিট নিতে পারো। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে, আমি একটু পরে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দেবো। তো আমরা দু ধরনের এরকম কিন্তু মার্কেট পাই, যেখান থেকে আমরা টাকা নিতে পারি অথবা অ্যাজ এ ফর্ম অফ ক্যাপিটাল আমরা গেইন করতে পারি। ওকে, ওকে, নেক্সট দেখো। ওকে, নেক্সট দেখো, এছাড়াও আমাদের মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট ছাড়াও আরেক ধরনের মার্কেটের উল্লেখ আমরা পেয়ে থাকি। আরেক ধরনের মার্কেটের উল্লেখ আমরা পেয়ে থাকি, সেটা কি? সেটা হচ্ছে ফরেন মার্কেট, মানে যেটাকে বলা হয় বিদেশি মুদ্রার বাজার, ফরেন মার্কেট বলা হয়। যেমন যেখানে এক্ষেত্রে যদি বিদেশি কোনো একটা কোম্পানি ভারতে এসে টাকা ইনভেস্ট করে, তাহলে সেই টাকাটা আমরা একটা মূলধনের অ্যাসেট হিসেবে বলতে পারি, বা সেই টাকাটা যে রয়েছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। যেমন কোনো কিছু তেল কিনতে গেলে তখন আমাকে বিদেশি মুদ্রার যে বাজার রয়েছে সেখান থেকে আমরা নিতে পারি। অথবা আমি এখান থেকে দিল্লি তোমার হচ্ছে বিদেশ থেকে এলাম, আমেরিকা থেকে এলাম, আমেরিকার কারেন্সি আমার কাছে রয়েছে, তুমি কি করলে ইন্ডিয়ান মানে এয়ারপোর্টে এসে সেই কারেন্সিটাকে চেঞ্জ করে ইন্ডিয়ান কারেন্সি করে নিলে। তাহলে এইরকম বিদেশি মুদ্রার একটা বাজার থাকে, যেটা হচ্ছে ফরেন মার্কেটের মধ্যে পড়ে। দেখো, এই জন্য আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করেছি, কিন্তু জেনারেলি এটাকে আমরা দুটো ভাগেই ভাগ করি। কারণ মানি ফরেন মার্কেটটাকে আমরা ইন ফর্ম অফ মার্কেটের মধ্যে ইনক্লুড করি না কেন? এর কারণ এখান থেকে আমরা চাইলে, তুমি আমি চাইলে, যে কোনো সাধারণ মানুষ চাইলে কিন্তু এখান থেকে টাকা বড় করতে পারে না। আমরা টাকা বড় করতে পারি মানি মার্কেট থেকে অথবা ক্যাপিটাল মার্কেট থেকে। ফরেন মার্কেট থেকে টাকা নিতে গেলে গভর্নমেন্টের পারমিশন নেওয়া কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ তুমি যদি চাও এখানে একটা ডলার নিতে, তোমাকে কিন্তু সেটা এয়ারপোর্ট থেকে নিতে হবে, এবং সেটা তোমার ইউজ একমাত্র সেই দেশে গিয়েই করতে হবে। তুমি যদি এখানে এসে ডলার বিক্রি করো, তুমি নিজে থেকে যদি হয়তো আমেরিকা থেকে ডলার নিয়ে এসছো, এখানে এসে বিক্রি করছো, তাহলে কিন্তু তোমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই বিদেশি মুদ্রার বাজার কিন্তু সবার জন্য অ্যাক্সেসেবল নয়। এই জন্য আমরা এটাকে মুদ্রার বাজার বা আর্থিক বাজারের মধ্যে কমপ্লিটলি ইনক্লুডও করতে পারি না, এবং পুরোপুরি এর বাইরেও নিয়ে যেতে পারি না। ওকে, বোঝা গেছে? সুজাতা, সৌম্যজিৎ, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, আমি বললাম যে এবার মানি মার্কেট সম্পর্কে আমাদের একটু ডিটেলসে যেতে হবে। দেখো, এই মানি মার্কেট পার্থক্যটা কি? মানি মার্কেটটা কি? যেই বাজারে স্বল্প মেয়াদী ঋণ দেওয়া নেওয়া হয় তাকে আমরা বলবো মানি মার্কেট। মানে তুমি বাড়ি তৈরি করার জন্য একটা লোন চাইছো, 5 বছরের একটা লোন চাইছো, 1 বছরের জন্য একটা লোন চাইছো, 2 বছরের জন্য একটা লোন চাইছো, তখন তুমি কিন্তু মানি মার্কেট থেকে সেই ঋণটা নিতে পারবে। দেখো, জেনারেলি এই স্বল্প মেয়াদী ঋণ হয়ে থাকে মানি মার্কেট থেকে 1 বছর বা তার কম সময়ের জন্য কোনো কিছু ঋণ হলে তাকে বলা হয় শর্ট টার্মের লোন, যেটা আমরা বলবো মানি মার্কেট থেকে এই লোনটা নেওয়া হয়েছে। এবার দেখো, এটা বিভিন্ন ক্ষেত্রে এটা 1 বছর বা তার কম জেনারেল বলা হয়ে থাকে, কিন্তু কন্ডিশন অনুযায়ী এটাকে 2 বছর থেকে 5 বছর অব্দিও কিন্তু এই ঋণটাকে করা হয়ে থাকে। সেটা ডিপেন্ড করে সেই কোম্পানিটা কি করছে। তখন দেখবে রোজ ভ্যালি টোজ ভ্যালিতে বিভিন্ন জায়গায় বলে, দেখবে যে 1 বছরে টাকা ডবল, ওখানে কিন্তু বলে না 5 বছরে টাকা ডবল, 10 বছরে টাকা ডবল, এগুলো কিন্তু বলে না। কারণ মানি মার্কেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন রয়েছে, যেটা স্বল্প মেয়াদী এরা কিন্তু ঋণ দিতে পারে। এই জন্য মানি মার্কেটের পার্থক্য এটাই, যেখানে স্বল্প মেয়াদী বা শর্ট টার্মে ঋণ দেওয়া হবে, আর্থিক দাবিপত্র মানে ঋণপত্র কেনা বেচা হবে, সেটাও শর্ট টার্মের জন্য, এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়াদি উম, আহ, স্বল্প, এটা স্বল্প হবে। বিভিন্ন ক্ষেত্রে স্বল্প মেয়াদী মানে কম টাইমের জন্য যে ঋণ দেওয়া হয় সেটাকে আমরা মানি মার্কেটের মধ্যে ইনক্লুড করব। অর্থাৎ যেখানে একটা শর্ট টার্মের জন্য লোন স্যাংশন হবে বা নিতে পারবো, সেটা আমাদের মানি মার্কেটের মধ্যে হবে। এবার এই যে মানি মার্কেট বললাম, এটা কিন্তু
সংগঠিত হয় আবার অসংগঠিত হয়। অর্থাৎ কিছু হয় অর্গানাইজড, ঋণপত্র হ্যাঁ বলো। যেটা ওটাকেই কি বন্ড বলা হয়? একদম ওটাকেই বন্ড বলা হয়। এবার বন্ড বলতে সব জায়গায় সব বন্ড আবার একই রকম নয়। বন্ড মানে সবসময় একই নয়। বন্ড মানে বিভিন্ন ক্ষেত্রে ঋণপত্র সেটাকেই বলা হবে যে ক্ষেত্রে কোনো একটা ক্লেম থাকবে, মানে গভর্নমেন্ট যেখানে যেই জায়গায় থাকবে সেই জায়গায় গভর্নমেন্ট যদি কোনো কিছু তোমার সাথে করে তখন সেটাকে ঋণপত্র বলবে। আর যেটা তুমি কোনো কোম্পানির সাথে করবে, কোনো ব্যাংকের সাথে করবে, সেটাকে বন্ড বলা হবে। দুটোর পারপাস একই, কিন্তু দু জায়গায় যে তুমি গ্যারেন্টার যেটাকে বলছি সেটা কিন্তু আলাদা হবে। বুঝে গেছে সুপ্রিত? হ্যাঁ স্যার। ওকে। এই জন্য যে সংগঠিত আর অসংগঠিত দু ধরনের কিন্তু হতে পারে, কিছু হয় অর্গানাইজড, কিছু হয় আনঅর্গানাইজড। তাহলে এই অর্গানাইজড আনঅর্গানাইজড ব্যাপারটা কি দেখো, যে কিছু হয় যেগুলো দেখো, ভারতের টাকার বাজার দুই ভাগে বিভক্ত, যেটা ডাই ক্যাটাগরাইজড মানি মার্কেট, একটু আগেই বললাম। ডাই ক্যাটাগরাইজড মানি মার্কেট মানে যেটাকে আমরা বলবো দু ভাগে বিভক্ত, ডাই ক্যাটাগরাইজ মানি মার্কেট। তাহলে সেটা আমি দুটো বললাম, সংগঠিত অসংগঠিত। সংগঠিত যেটাকে আমরা বলবো অর্গানাইজড মানি মার্কেট, এগুলোকে আমরা বলবো অর্গানাইজড মানি মার্কেট। আর সেকেন্ড বলবো ইনঅর্গানাইজড মানি মার্কেট বা অসংগঠিত ক্ষেত্র। এবার দুটোর মধ্যে কি পার্থক্য? যেই সেক্টর গুলো বা যেই সংস্থাগুলো স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে কিন্তু তারা রিজার্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, মানে রিজার্ভ ব্যাংক যাদেরকে টোটালি নিয়ন্ত্রণ করতে পারবে তারা হবে অর্গানাইজড মানি মার্কেট। মানে রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রিত টাকার বাজার সংগঠিত টাকার বাজার, আর রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণহীন টাকার বাজার হলো অসংগঠিত টাকার বাজার। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সব যেই সংগঠনগুলো রিজার্ভ ব্যাংকের দ্বারা নিয়ন্ত্রিত হবে তাদেরকে আমরা অর্গানাইজড বলবো, আর যারা নিয়ন্ত্রিত হবে না তাদেরকে আমরা বলবো অসংগঠিত টাকার ক্ষেত্র। তাহলে দুটোর পার্থক্য কি? যেগুলো রিজার্ভ ব্যাংক যেগুলোকে কন্ট্রোল করবে সেই জায়গায় সরকার বা রিজার্ভ ব্যাংক অ্যাজ এ গ্যারেন্টার হিসেবে থাকবে, কিন্তু যদি রিজার্ভ ব্যাংক সেখানে এখানে পারমিশন না দিয়ে থাকে সেই জায়গায় যদি তোমার টাকা ডুবে যায়, তার জায়গায় তার দায়িত্ব কিন্তু কখনো কোনো সরকার বা কোনো ব্যাংক কিন্তু নেবে না। এই হচ্ছে দুটোর পার্থক্য। এবার দেখো, অলরেডি আমি আগেই বলেছি স্বাধীনতার পূর্বে ভারতের বাজার মূলত অসংগঠিতই ছিল। এরপর রিজার্ভ ব্যাংক গঠনের পরে এটাকে ধীরে ধীরে অসংগঠিত থেকে সংগঠিত করা হয়। রিজার্ভ ব্যাংক গঠন করার উদ্দেশ্যটাই ছিল ভারতের যে মূলধনের বাজার রয়েছে সেটাকে সংগঠিত করা। আচ্ছা, রিজার্ভ ব্যাংক যে গঠিত হয়েছিল কোন আইনের দ্বারা গঠিত হয়েছিল? কোন আইনের দ্বারা? একটু কাছাকাছি টাইম, কবে গঠিত হয়েছিল, কাছাকাছি কি রুল ছিল? ভারত শাসন আইন 1935 হবে। একদম, স্যার ভেরি গুড, উনিশশো ভারত পঁয়ত্রিশ শাসন আইন 1935 ভারত শাসন আইন। সৌম্যজিৎ, তোমার তো বলা উচিত, আগের দিনের ক্লাসে, কালকের ক্লাসে তোমাদের গভর্নর জেনারেল ক্লাসে আমি বলেছিলাম। যাই হোক, তোমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চ্যাপ্টারটা হলো রিসেন্টলি হলো, সেখানেও আমি বলেছি, সেখানেও সেম কথাটাই বলা রয়েছে। তারপরেও যদি ভুলে যাও আমি আর কি বলতে পারি, কিছু বলার নেই। যাই হোক, তো অসংগঠিত সংগঠিত দুই ধরনের বাজার। এবার অসংগঠিত, প্রথমে আমরা জানবো অসংগঠিত যে মানি মার্কেট হয়ে থাকে তারা কারা কারা হয়ে থাকে। টাকার বাজারে যেসব সংগঠনটি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয় না এবং সেবির মতো সংস্থা এই বিষয়ে হস্তক্ষেপ করে না, তাকে বলা হয় অসংগঠিত বাজার। এবার এখানে একটা কথা এসছে সেবি। এই সেবিটা কি তো বলতে পারবে? সেবি কি কাজ করে থাকে বা সেবিটা কি? স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ। সেবিটা কি? শেয়ার স্যার কেনা বেচা। বাকিরা? আচ্ছা, প্রথমে ফুল ফর্ম বলো, তারপর বলবে সেবি কি কাজ করে। সে 1971 বলো। সালে যে একটা আইন চালু হয়েছিল সে তার মাধ্যমে সেবি গঠিত হয়েছিল। আমি আর তো আইন টাইন জানতে চাইছি না, সেবিটা কি আমাকে সেটা বলো। হোয়াট ইজ সেবি? আর সেবি তো সেবি 1971 স্যার 1971 গঠিত 1982 সালে হয়নি। সেবি গঠিত হয়েছিল। সেবি হয়েছিল 1992, মূলধন 1992-তে।
নিউ ইকোনমিক পলিসির পরে 1992-তে 12ই এপ্রিল সেবি তৈরি হয়। নিউ সেটা নিউ 87 ইকোনমিক নয়, স্যার, পলিসি মূলধন 99 বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য গঠিত হয়েছিল। দেখো, সেবি ফুল ফর্ম প্রথমে হচ্ছে স্ট্যাচিউটারি, ঠিক আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে সেবি। এটা কি করে, বিভিন্ন যে জেনারেলি এটার কাজ হচ্ছে আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টর গুলো রয়েছে তাদেরকে রেগুলেট করা। মানে আমাদের যদি ব্যাংক হয়, ব্যাংককে রেগুলেট করে আরবিআই, এবং ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করে সেবি। তার মানে যে কোনো ইন্স্যুরেন্স সেক্টর অনুমোদন পেতে হয় সেবির ক্ষেত্রে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করে, সেন্ট্রাল ব্যাংক কি করে, আমাদের টাকার বাজারকে নিয়ন্ত্রণ করে। ইন্স্যুরেন্স সেক্টর একটা অর্গানাইজড এর মধ্যে পড়ছে, সেই জন্য ইন্স্যুরেন্স সেক্টরকে হ্যান্ডেল করে সেবি। দেখো, এবার এই বাজার সম্পর্কে কিছু কিছু দেখো, এই অসংগঠিত বাজারের মধ্যে কিছু ক্যাটাগরি আমাদের রয়েছে। কিছু হয় অনিয়ন্ত্রিত ব্যাংকিং এবং আর্থিক মধ্যস্বত্বকারী, যেগুলো হচ্ছে আনরেগুলেটেড এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস। একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর উদাহরণ কেউ দিতে পারবে? বিভিন্ন জায়গায় দেখবে এর এটিএম থাকবে, কিন্তু সেই এটিএম এ আমরা টাকা জমা দিতে পারি না, কিন্তু তুলতে পারি। সেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজেস। তাদের কোনো ব্যাংক নেই, কিন্তু তাদের এটিএম থেকে আমরা টাকা তুলতে পারি। এক্সাম্পল কারো আসবে মাথায়? ডিজি ব্যাংক। ডিজি ব্যাংক থেকে কি তুমি ডিজি ব্যাংকের এটিএম হয়? আর একটা হয় মানে এসবিআই এর যে মানে ইয়েগুলো হয়, মানে এটিএম এর মধ্যে টাকা ফেলা যায় বা তোলা যায়। তো সেটা তো এসবিআই এরই এটিএম, সেটা এসবিআই ব্যাংকের সাথে এটিএম। না, ব্যাংক ছাড়া এমনি কোথাও মানে রুরাল এরিয়ায় ব্যাংক নেই, কিন্তু ওখানটায় একটা বড় কাউন্টার আছে, মানে ওখানে লোক নেই, নিজেই টাকা ফেলা যায় বা তোলা যায়। ওটা আপনার বড় ব্যাংক অফ বরোদাতেও আছে, মানে একদম রুরাল জায়গায় যেখানে ব্যাংক নেই। একদম একদম, ব্যাংক নেই কিন্তু সেটা আছে এটিএম এর মতোই সেটা কাজ করছে। কারণ সেই হ্যাঁ, হ্যাঁ, টাকাটা হ্যাঁ, তুমি এটিএম এর মতো। এটিএম এ, তাহলে এখানে আমি একটা বলছি যেটা তার কোনো ব্যাংক নেই, সে তার নামের কোনো ব্যাংক নেই, কিন্তু সেখানে তুমি টাকা সেখান থেকে তুলতে পারবে, কিন্তু জমা দিতে পারবে না। সেটা কি? দেখো, তোমরা খেয়াল করো, ইন্ডিক্যাশ নাম শুনেছো? ইন্ডিক্যাশ, টাটার যে ইন্ডিক্যাশ, দেখেছো কোনোদিন ইন্ডিক্যাশের এটিএম? দেখেছি স্যার। স্যার, নাম শুনেছি, কোনোদিন দেখিনি। দেখবে ইন্ডিক্যাশের এটিএম আমাদের এই থাকে, সাইডে নেই। ইন্ডিক্যাশের এটিএম থাকে যেখান থেকে দেখবে টাকা তুলতে পারবে। টাটার ইন্ডিক্যাশ, টাটার তো কোনো ব্যাংক নেই, কিন্তু তুমি ইন্ডিক্যাশ থেকে টাকা তুলতে পারবে। সেগুলো হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, মানে যাদেরকে বলা হয় আর্থিক মধ্যস্বত্বকারী। ওকে, সেই তার মধ্যে দেখো কিছু কিছু হচ্ছে লোন অ্যান্ড ফাইন্যান্স এন্টারপ্রাইজেস, যারা বিভিন্ন আর্থিক ঋণ দিয়ে থাকে, সেগুলো ঋণ দিয়ে থাকে। এছাড়া কিছু হয় চিট ফান্ড, এই যে এখানে আমি যে কথাটা বললাম, বিভিন্ন চিট ফান্ড হয়ে থাকে এর মধ্যে। আর হয় নিধিজ। এই তিনটে জিনিস ফ্যাক্টর থাকে, যেগুলো হয় অনিয়ন্ত্রিত ব্যাংকিং বা আর্থিক মধ্যস্বত্বকারীর মধ্যে পড়ে। তার মধ্যে চিট ফান্ড এক ধরনের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মধ্যে পড়ে চিট ফান্ড, নিধিস। প্রত্যেকটা কিভাবে কাজ করে আমি বলছি। আরেকটা হয় কিছু কিছু ক্ষেত্র দেশীয় ব্যাংক থাকে, যেগুলো আমরা বলি ইন্ডিজেনাস ব্যাংক থাকে, কিছু দেশীয় ব্যাংক থাকে, সেগুলোকে একটা আনঅর্গানাইজড এর মধ্যে থাকে। আর হচ্ছে ঋণদাতা, মানে মানি লেন্ডার বলে, যেগুলো এই জমিদার বলা হয়, সেই জমিদার যেগুলো বলা হয়। তারপর অনেকেই আছে দেখবে বাড়িতে থেকেই বাড়ির টাকা লোন দিয়ে থাকে, সেই ঋণদাতাকে বলা হয়ে থাকে। ওকে, এবার দেখো, প্রথমে যে ফার্স্ট টার্ম যেটা বললাম, অনিয়ন্ত্রিত ব্যাংকিং এর মধ্যে ঋণ ও আর্থিক কোম্পানি। ওকে, তারা কিভাবে কাজ করে থাকে বা তারা কি কি ডিপোজিট নিয়ে থাকে সেই সম্পর্কে দেখো। অনিয়ন্ত্রিত ব্যাংকিং আর্থিক মধ্যস্বত্বকারীর মধ্যে ঋণ ও আর্থিক কোম্পানি অন্যতম। এই ধরনের ঋণ এবং আর্থিক কোম্পানি সারা বিশ্বব্যাপী রয়েছে, এদের সার্বিক নম্বর জানা যায় না। অর্থাৎ এরকম অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের এটিএম করে থাকে, যারা কি করে এক ধরনের
বিভিন্ন রকমের ঋণ দিয়ে থাকে, যে ঋণ দিল এবং সেই ঋণগুলো তুমি নিতে পারো। যেমন টাটার কথা বললাম, বাজাজ ফাইন্যান্সের কথা বললাম, এরা কিন্তু কোনো অর্গানাইজড নয়। এদের কাছ থেকে তুমি টাকা নিতে পারো এবং সেই টাকা তুমি আবার তাদেরকে ফেরত দিয়ে দিতে পারো, যেগুলো হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে। সেকেন্ড যেটা চিট ফান্ড যেটা বললাম, দেখো অসংগঠিত বাজারের ক্ষেত্রে এই চিট ফান্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিছু আমরা জানি এই যে সারদা, রোজ ভ্যালি, এগুলোকে চিট ফান্ড বলা হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের অনিয়ন্ত্রিত মানি মার্কেটের মধ্যে, অসংগঠিত মানি মার্কেট। তাহলে এগুলোকে আমরা বিশেষ প্রতিষ্ঠানও বলতে পারি এবং এর যে চুক্তিগুলো থাকে সেগুলো স্বাভাবিক কারণে বিঘ্নিত হলে সঞ্চয়কারীরা সমস্ত পড়ে এবং সব থেকে বেশি চিট ফান্ডের সংখ্যা কেরালা এবং তামিলনাড়ুতে হয়ে থাকে। অর্থাৎ এরা তোমার কাছ থেকে টাকা ডিপোজিট নেবে এবং টাকা যদি এই জায়গায় মেরে দিয়ে তারা চলে যায়, এই জায়গায় তুমি কিন্তু কাউকে ধরতে পারবে না। অর্থাৎ এই জায়গায় তুমি যদি টাকা ইনভেস্ট করো সম্পূর্ণ নিজের রিস্কের উপর। তো এই কারণে সারদায় এত টাকা গেল, রোজভ্যালিতে এত টাকা দিল, লোকে লোভের কারণে চিট ফান্ডে টাকা জমা রাখলো এবং সেই টাকা বেশিরভাগই ডুবে যাওয়াটাই স্বাভাবিক। তো এগুলো হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেটের মধ্যে। কোথায় সব থেকে বেশি চিট ফান্ড? কেরালা এবং তামিলনাড়ুতে। এবার কি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, নিধিজ। নিধিজ জিনিসটা কি, এরকম অসংগঠিত বাজারের ক্ষেত্রে নিধিজ একটা সংস্থা যেটা সব থেকে বেশি বা এর উদ্ভব হয়েছিল সাউথ গোল্ড লোন ইন্ডিয়াতে। কি নিধিস বলে? না না না, নিধিজ আলাদা, গোল্ড লোন আলাদা করছে। গোল্ড লোন যদি হয় সেটা একটু পরে বলছি, গোল্ড লোন জিনিসটা কি। নিধিজ জিনিসটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে এক ধরনের আর্থিক বাজার রয়েছে, যেটা কি সেখানকার লোকেরা কোনো একটা ডিস্ট্রিক্ট বলো, কোনো একটা গ্রামের লোকেরা মিলে একটা ব্যাংক তৈরি করে। সে ব্যাংক তৈরি করে কিসের জন্য? যে আমাদের কি করে তারা বিভিন্ন সময় যদি সেই জায়গা হয়তো একটা গ্রামে সেরকম 100 জন লোক রয়েছে, তারা প্রত্যেকে 100 টাকা করে দিয়ে দিয়ে একটা 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করলো। এবার ওদের মধ্যে থেকে কারো যদি ঘরের সমস্যা হয় বা কোনো একটা সমস্যায় পড়ে, মেয়ের বিয়ে দিতে পারছে না, তখন কি করে ওই জায়গা থেকে তারই টাকা কিন্তু জমা রেখেছিল, সে 1000 টাকা জমা রেখেছিল, কিন্তু যদি প্রয়োজন পড়ে সে সেই জায়গা থেকে 1 লক্ষ টাকাও ঋণ নিতে পারে, তারপর আবার সেই জায়গায় আবার টাকাটা ফেরত দিয়ে দেবে। মানে কি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং সেটাকে সেখান থেকে তারা সেই টাকাটা তুলবে। তাহলে কারণ তুমি যদি বলবে তাহলে তো ব্যাংকে নিয়ে যাওয়া সব থেকে সুবিধা, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তোমাকে একটা গ্যারেন্টার চাইবে যে তোমার ক্ষেত্রে তোমার কি কি অ্যাসেট রয়েছে বলো, তোমাকে বন্ধক রাখতে হবে। কোনো জায়গায় তুমি যদি অসংগঠিত ক্ষেত্র থেকে নিতে যাও, যদি চিট ফান্ডে টাকা রাখতে চাও, তাহলে সেই জায়গা থেকে তোমাকে টাকা এও করে দিতে পারে, তোমার টাকা মেরেও নিতে পারে। কিন্তু নির্দিষ্ট সেফ কেন? জেনারেলি একটা গ্রামের লোকেরা মিলে এটা করে থাকে, তো তো সেই জায়গায় যে ফেরত দেয় সেও ফেরত দিতে দায়বদ্ধ থাকে। আর যাকে মানে যারা যারা ফেরত যারা হচ্ছে ক্রেডিটটা দিচ্ছে, তারাও স্যাঙ্গুইন থাকে যে এরা টাকাটা ফেরত দেবে, কাজের পরে আবার টাকাটা ফেরত দেবে। মানে এটা গ্রামের মধ্যে হয়ে থাকে, যেগুলো দেশ পূজা টেস পূজা যাদের গ্রামে হয়ে থাকে, দেখবে প্রত্যেকে কিছু না কিছু টাকা দিয়ে বিভিন্ন ধরনের ওই রান্না করার কড়া, হাঁড়ি এইসব জিনিস দিয়ে থাকে দেখবে। এরপর যখন কারো বাড়িতে যখন বিয়ে বাড়ি হয় বা ঠাকুর আসে, তখন ওই জিনিসপত্রগুলো নিয়ে যায়, তাদের ডেকোরেটার্স এর খরচ বেঁচে যায়। তাই তো কৃষাণু? হয়তো হ্যাঁ এরকম। স্যার। ব্যাস, এইরকম এক্সাম্পল মনে রাখবে, তাহলে অনেক কিছু জিনিস মাথায় থাকবে। তাহলে এই নিধিসটা কি, সাউথ ইন্ডিয়াতে এই ধরনের আর্থিক বাজার প্রচুর প্রচলিত ছিল এবং এর মূল উৎস দেখো এর সদস্যবৃন্দ, মানে যারা এর মেম্বার রয়েছে। দেখো নিধিজেরই বড় ফর্মে কিন্তু আমাদের আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, কিন্তু সেভাবেই হয়েছে। আইএমএফ কথাটা, আমি আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের ক্ষেত্রেও মেম্বার হয় যেসব দেশ, সেই সব দেশই কিন্তু একমাত্র ক্রেডিট বা ধার নিতে পারে আইএমএফ এর কাছ থেকে। ঠিক আছে, মানে নিধিজকেই আমরা আইএমএফ এর একটা ক্ষুদ্র সংস্করণ বলতে পারি। ঠিক আছে, এবং নিধিজে অর্থের কারবার খুব বেশি হয় না, শুধুমাত্র সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যারা সদস্য রয়েছে তারা চাইলে এই নিধিজ থেকে টাকা নিতে পারে। খুব কেয়ারফুলি জিনিসগুলো টার্মের সাথে কালেক্ট করো, নাহলে কিন্তু এমসিকিউ করতে গিয়ে টোটালি গুলিয়ে যাবে। এবার একটা স্যার বলছি IMF টা কি? IMF টা আইএমএফ, কি বলুন তো? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, বিভিন্ন আইএমএফ। তোমার তো এখন কোশ্চেন জিজ্ঞাসা করা তো মানে কি বলবো, উচিতই নয়।
পড়া তো হয়ে গেছে। আইএমএফ তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তো পড়া হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে, তারপরে গুলিয়ে আছে, জিজ্ঞাসা করছিলাম আর কি। আইএমএফ আর কি হ্যাঁ, বলবো, যে বিশ্ব বাণিজ্যিক সংস্থা, তোমাদের বিশ্বযুদ্ধের পরে একটা সংস্থা এরকম গঠন করা হয়েছিল বিশ্বের অর্থনৈতিক মন্দা দূর করার জন্য। সেই সংস্থা সারা বিশ্বে বিভিন্ন যারা মেম্বার কান্ট্রি হয়ে থাকে তাদেরকে ঋণ দিয়ে থাকে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই তো ব্যাপার। এবার ডিটেলসে আবার হচ্ছে লাস্ট চ্যাপ্টার রয়েছে, সেখানে ক্লাসটাও রয়েছে, রেকর্ডিংও রয়েছে, না স্যার, ঠিক দেখে আছে। নেবে তোমাদের গ্রুপে। ঠিক আছে, আইএমএফ এর কোশ্চেন এখন করলে আর কি বলতে পারি বল। না স্যার, নীতিশের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারটা তাই জিজ্ঞাসা করছিলাম, নীতিশের সঙ্গে কোশ্চেনটা আর কি। ওকে, এবার দেখো, কিছু ইন্ডিজেনাস ব্যাংকার হয়ে থাকে, অসংগঠিত বাজারে এরকম অনেক কোম্পানি থাকে যারা দীর্ঘমেয়াদের জন্য আমানত, বা যেটাকে আমানতকে আমরা বলতে পারি যে ক্রেডিট, বা যে ক্রেডিটকে আমরা জেনারেলি ধারকে আমরা আমানত বলে থাকি। তো নিজস্ব ব্যাংক এরকম কোম্পানি থাকে যারা জনগণের কাছ থেকে মানে একটা হাইয়েস্ট ইন্টারেস্টের কাছ থেকে সুদ ধার্য করতে পারে, যেগুলো নিজস্ব ব্যাংক থাকে। অনেকেই দেখবে হয়ে থাকে যাদের বাবা মায়ের বাবার প্রচুর পয়সা রয়েছে, তারা দেখবে নিজেই একটা ব্যাংকের মতো এ করে। এটা কি মহাজনের মতো হয় না, কিন্তু মানে এরকম ব্যাপার নয়, তারা লোন দিবে, লোন তারাই দেবে, ব্যাংকের একটা নিজস্ব ব্যাংকের মতো খুলে নেবে, সেখানে তারা লোন দিবে বিভিন্ন লোককে। এই জায়গায় ব্যাংকের মতন এবার সেটার ক্ষেত্রে সুবিধাটা কি বলতো, যে তার সাথে তোমার একটা মুখ চেনা রয়েছে, সেও তোমাকে টাকা দিবে দেখে যে এই লোকটা টাকা ডোবাবে না। ওকে, তো এই জন্য বিভিন্ন অনেকেই দেখবে এরকম করে, নিজস্ব ব্যাংক থাকে, কারো যদি প্রপার্টি বা অ্যাসেট থাকে সেগুলো বিক্রি করে একটা হিউজ টাকা জোগাড় করে নিজস্ব ব্যাংক, তুমি আমি চাইলেও, তোমার বাবার আমার বাবার যদি টাকা থাকে, আমরাও এরকম একটা ব্যাংক খুলে নিতে পারি, যেটা বড় রকমের ডিপোজিট করব না, মোটামুটি নিজের গ্রামের মধ্যেই ডিপোজিট করব। আমার কাছে মানে ঋণ দিবে, ব্যাংক যেরকম ইন্টারেস্ট বলবে আমি সেরকমই ইন্টারেস্টে নিতে পারবো। এবার আমার যদি মনে হয় 0.5 বাড়াবো, তাও বাড়াতে পারি, সেটা আমার ব্যাপার। আমার যদি মনে হয় আমি একটু লসে করবো, 0.5 আমি কমাতেও পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই জায়গায় কিন্তু টাকা ডুবে যাওয়ার ব্যাপার থাকে না, কারণ এই জায়গায় ব্যাংক কিন্তু অ্যাজ এ গ্যারেন্টার হিসেবে রয়েছে। আর যেই লোকটা ব্যাংক খুলবে তাকে একটা হিউজ টাকা ব্যাংকের কাছে ডিপোজিট রাখতে হবে, তাহলে সে ব্যাংকের সাথে কোনো রকমের ঝামেলা করতে পারবে না। তাহলে সেই কারণে এটা কিন্তু অনেকটা সেফের মধ্যে পড়ে। কিন্তু দেখো, এগুলি সাধারণত কোম্পানিগুলি, এই কোম্পানিগুলো সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে অনেক সক্ষম হয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে। এগুলি ভারতের রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ বহির্ভূত। এই জায়গায় রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ, এর উপর রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু পারমিশন কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নিতে হয়। তাহলে নিয়ন্ত্রণ ব্যাপারটা কেন বলছে, এমনি ব্যাংকের ক্ষেত্রে দেখো যে বিভিন্ন রকমের সিআরআর থাকে, এসএলআর থাকে। আমি বলবো সিআরআর কি, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর স্ট্যাচুরেটরি লিকুইডিটি রেশিও, প্রত্যেকটা কথাই বলবো যে বিভিন্ন রকম প্রসেস থাকে যেগুলো দিয়ে রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোকে রিজার্ভ ব্যাংক পারমিশন দেয়, কিন্তু সেভাবে নিয়ন্ত্রণ করে না। ওকে, মানে কি পরিমাণ সে ক্রেডিট দেবে, কত পার্সেন্টে ক্রেডিট দেবে, এগুলো কিন্তু নির্ধারণ করতে পারেন। তো কোনো ব্যক্তি বা বেসরকারি কোম্পানি যদি অর্থ জমা নেওয়া বা ঋণ দেওয়ার মতো ব্যাংকের মতো কাজ করে থাকে, তখন তাকে ব্যক্তিগত ব্যাংক বা ইন্ডিজেনাস ব্যাংক বলা হয়। এগুলো ব্যাংকের ক্রিয়াকলাপ, এইসব ব্যাংকের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা হয় না। ব্যক্তিগত ব্যাংক এবং আর্থিক মধ্যস্থতাকারী কাজ করে, কিন্তু ঋণদাতা বা মানি লেন্ডার নিজস্ব অর্থ দেয়, কোন রকম মধ্যস্বত্বকারীর কাজ করে না। অর্থাৎ এই জায়গা থেকে পার্সোনাল ব্যাংকিং এর এটাই সুবিধা, একজন লোক বা যে ব্যাংকটা খুলেছে সে তোমাকে ডাইরেক্ট ঋণ দেবে, মাঝে কেউ থাকবে না যে সে কমিশন খাবে বলে। ওকে, এই জিনিসটা কিন্তু থাকে না। এই জন্য তুমি যথেষ্ট কম টাকায় লেন্ডারের কাছ থেকে ঋণ নিতে পারো। এরকম জেনারেলি হয়ে থাকে কি, 4টি দল এরকম ভাগ রয়েছে: গুজরাটি শ্রফ, মুলতানি বা সিকাপুরি শ্রফ, চেতিয়ার রয়েছে, মারোয়ারি কাসব, মারোয়ারি মানে আমরা জানি। তো এরকম বিভিন্ন 4টি উপদল রয়েছে যারা এরকম ব্যাংক এস্টাবলিশ করে থাকে, যেগুলো ইম্পর্টেন্ট ব্যাংকের মধ্যে পড়ে। এবার অনেকে চাইলে নিজস্ব ব্যাংক এভাবেও করতে পারে, তা সেটাও কোনো অসুবিধা নেই। ওকে, তো জিনিসটা বোঝো যে তার মানে ব্যক্তিগত ব্যাংক তারাই খুলতে পারবে যারা সরকারের কাছ থেকে, রিজার্ভ ব্যাংকের কাছে পারমিশন নিয়ে তারা কি করতে পারে, একটা উচ্চ সুদের হারে তারা কিন্তু ডিপোজিট করতে পারে। ওকে।
আচ্ছা, এবার কিছু হয় দেখো ঋণদাতা, এর মধ্যে একটা করতে করতে দেখো ঋণদাতা একটা কথা হয়েছিল। সেই ঋণদাতা বলতে কাদেরকে বলা হয়, মানি লেন্ডার বা ঋণদাতা কাদেরকে বলা হয়। সেই ঋণদাতা কোন একটা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ে না। এরা কি হয় যে দু ধরনের হয়, কিছু কিছু হয় পেশাদারি ঋণদাতা যারাকে প্রফেশনালি মানি লেন্ডার বলা হয়, যারা কি করে সব সময় এই ঋণ দেওয়ার মাধ্যমেই তারা নিজেদের জীবিকা নির্ধারণ করে থাকে। তো তারা কি করে বিভিন্ন সুদের হারে দিয়ে থাকে। আর কিছু কিছু হয় নন প্রফেশনাল মানি লেন্ডার, যেগুলো কি হয় জীবিকা না হলেও চাহিদার ভিত্তিতে তারা ঋণ দিয়ে থাকে। তো এটা হতেই পারে কেউ কেউ মানে এটাকে অ্যাজ এ ব্যবসা বা বিজনেস হিসাবে করে থাকে, কেউ যখন প্রয়োজন পড়ে তখন কিছু দিনের জন্য এই ব্যবসাও করতে পারে। তো অসংগঠিত ক্ষেত্রে মুদ্রার বাজার কোনো সরকারি নিয়ন্ত্রণ বা কেন্দ্রীয় ব্যাংকের কোনো রকম নিয়ন্ত্রিত থাকে না, এই কারণে এটাকে অসংগঠিত বাজার বলে। দেখো পারমিশন একটা নেওয়ার ব্যাপার থাকে কিন্তু কন্ট্রোল করে না, অর্থাৎ এই জায়গায় যদি টাকা ডুবে যায় সে কিন্তু সরকার কোনো রকমের গ্যারেন্টি বা কোনো রকমের এ করবে না। ঠিক আছে, কোনো রকমের সেই জায়গায় তোমাকে টাকা দেওয়ার জন্য কোনো রকমের দায়িত্ব নেবে না, এই জন্য এই সেক্টরকে অসংগঠিত ক্ষেত্র বলা হয়ে থাকে। ওকে, সবার বোঝা গেছে এতটা? বলো, কোনো হ্যাঁ কিছু যদি স্যার। বুঝতে না পারো বলো। ওকে, এবার দেখো সংগঠিত বাজার যেটাকে অর্গানাইজড মানি মার্কেট বলা হয়ে থাকে। তো সংগঠিত বাজার কি, যে বাজারে টাকার বাজারে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংক অংশগ্রহণ করে থাকে, সেগুলো হচ্ছে অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে পড়ে। মানে অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে যে কোনো রিজার্ভ ব্যাংক, এসবিআই, পিএনবি, যে কোনো টাইপের ব্যাংক রয়েছে তারা এই অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে পড়ে। জেনারেলি কি হয়, বিভিন্ন প্রকারের তফসিল যুক্ত ব্যাংক যেগুলোকে আমরা শিডিউল ব্যাংক বলে থাকি, তারা ভারতের হচ্ছে ব্যাংকের মধ্যে পড়ে। অর্থাৎ বিভিন্ন এই যে এসবিআই, পিএনবি, বিভিন্ন যে ব্যাংক রয়েছে এগুলোকে শিডিউল ব্যাংক বলা হয়, যেগুলো তফসিল যুক্ত ব্যাংক বলা হয়। যেমন যাদেরকে ব্যাংক জাতীয়করণের মাধ্যমে ইন্দিরা গান্ধী এগুলোকে সমস্ত যেসব ব্যাংককে শিডিউল বা তফসিলভুক্ত করেছিলেন। তো এই ব্যাংকগুলো টাকা ছাড়াও আরো বিভিন্ন রকমের বাজার ক্রিয়েট করে থাকে। এই বাজারের ক্ষেত্রে এই ব্যাংকগুলো ছাড়া টাকার বাজারে অর্গানাইজড মানি মার্কেটে যে ব্যাংক ছাড়াও আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা নিতে পারি। শুধু ব্যাংক যে আমাদের অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে শুধু যে ব্যাংক রয়েছে সেরকম নয়, আরো অনেক সেক্টর রয়েছে যেগুলো অর্গানাইজড হয়, অর্থাৎ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু ব্যাংক নয়। তাহলে সেরকম কি রয়েছে, তলবি বা টাকার বাজার যেগুলোকে বলা হয় কল মানি মার্কেট, কিছু হয় ট্রেজারি বিল মার্কেট, ঠিক আছে, কিছু হয় বাণিজ্যিক বিল মার্কেট যেগুলোকে কমার্শিয়াল বিল মার্কেট বলা হয়, বাণিজ্যিক বিল মার্কেট, কিছু হয় জমার সার্টিফিকেট আর ডিপোজিট মার্কেট যার মাধ্যমে কোনো টাকা বা সার্টিফিকেট জমা রাখা হয়, কিছু হয় কমার্শিয়াল পেপার মার্কেট, বাণিজ্যিক পত্রবাজার, এই একটু আগে যেটাকে ঋণপত্র বলছিলে সেই বাণিজ্যিক সেটাকে কমার্শিয়াল পেপার মার্কেট বলা হয়। এবং তার মধ্যে আছে কিছু হয় রেপো মার্কেট হয়ে থাকে, কিছু হয় অর্গানাইজড ব্যাংকিং সিস্টেম হয়ে থাকে যেগুলো আমি একটু আগে বললাম ব্যাংকিং সিস্টেম, আর কি হয় মিউচুয়াল ফান্ড হয়ে থাকে যেটাকে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড MMMF বলা হয়ে থাকে। জেনারেলি 8 ধরনের ফ্যাক্টর থাকে যারা যেগুলোকে আমরা অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে বলবো। তো প্রত্যেকটা জিনিস কি সেগুলো সম্পর্কে আমি অবশ্যই ডিসকাস করব। জিনিসগুলো এখন শুধু নাম দেখো, কল মানি মার্কেট, ট্রেজারি বিল মানি মার্কেট, কমার্শিয়াল বিল মার্কেট, দ্য সার্টিফিকেট অফ ডিপোজিট মার্কেট, কমার্শিয়াল পেপার মার্কেট, রেপো মার্কেট। ওকে, আর অর্গানাইজড মানি মার্কেট, অর্গানাইজড ব্যাংকিং সেক্টর আর মিউচুয়াল ফান্ড। ওকে, তো এবার প্রথম দেখো আমরা জানবো যে তলবি বাজার মানি মার্কেট বা কল মানি মার্কেট কাকে বলা হয়। দেখো কল মানি মার্কেট আমি বলবো সেগুলোকেই যেখানে ভারতের মতো যেসব উন্নয়নশীল দেশ রয়েছে যেখানে বাজারে মূলত 1 থেকে 14 দিনের জন্য ঋণ দেওয়া নেওয়া যদি হয়ে থাকে, অর্থাৎ একদিনের জন্য 1 থেকে 14 দিনের মধ্যে যদি কেউ কোনো রকমের ঋণ দেয় এবং তার মধ্যেই যদি কেউ ফেরত দেয় সেটাকে কল মানি মার্কেট বলা হবে। অর্থাৎ তোমার প্রয়োজন পড়লো যে কাউকে বললে যে কিছু একটা কাজের জন্য প্রয়োজন রয়েছে, তুমি 10 তারিখে টাকাটা পাবে, কারো কাছ থেকে 15 দিনের জন্য বা 10 দিনের জন্য একটা ঋণ তুমি নিতে পারো। তো এটা নিতেই পারি, আমরা জানি যে আমার স্যালারিটা এই মাসের 3 তারিখে ঢুকবে, তো আমি সেখান থেকে 10 দিনের একটা ঋণ
লোন নিতেই পারি, তখন যখন আমি স্যালারি পেয়ে যাব তখন আমি সেটাকে শোধ করে দেবো। তো কল মানি মার্কেট সবসময় কিন্তু 14 দিনের মধ্যে ফেরত দেওয়া বাধ্যতামূলক। তো এক্ষেত্রে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা চাওয়া মাত্র এই ঋণ পরিশোধ করতে বাধ্য হয় বলে খুব সহজে নগদ টাকা এটা পাওয়া যায়। তাহলে এর পরিমাণ, টাকার পরিমাণ কমও হবে এবং যেহেতু দিন কম রয়েছে এই জন্য খুব সহজেই এটা হয়ে থাকে। এবং আমাদের দেশে মুম্বাই, কলকাতা, চেন্নাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর সমস্ত জায়গাতে এই ধরনের মানি মার্কেট কিন্তু লক্ষ্য করা যায়। এবং এইগুলো জেনারেলি হয়ে থাকে বিভিন্ন শিল্প ব্যাংক এবং অব্যাংকিং প্রতিষ্ঠানগুলির মাধ্যমে। মানে কি হয় একটু পরেই বলছি। বিভিন্ন যে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক আর কিছু অব্যাংকিং প্রতিষ্ঠান হয়ে থাকে যেগুলো ব্যাংকের মতো কাজ করে না কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটের মতো কাজ করে, তাদের মধ্যে এই ধরনের হয়ে থাকে। এই অব্যাংকিং এর মধ্যে হয় কি, শেয়ার বাজার, লগ্নিকারী ওচি সংস্থা, লগ্নিকারী ওচি মানে বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট বোর্ড রয়েছে সেগুলোকে বলা হয়। তো মুদ্রার বাজারে এই যে কল মানি মার্কেট বা কল মানি বাজার খুবই গুরুত্বপূর্ণ, মানে যেটা শর্ট টাইমের জন্য লোন দিয়ে থাকে। আমি একটু পরেই বলছি। ব্যাংকের মধ্যে, দুটো ব্যাংকের মধ্যে এরকম কল মানি মার্কেট হয়ে থাকে। কিছু কিছু ওভারনাইটও হয়ে থাকে, সেটাও আমি একটু পরে বলছি। ওভারনাইট বলে, ওভারনাইট জিনিসটা কি, ওভারনাইট ক্রেডিট হয়ে থাকে, সেটাও এর মধ্যে কিছুটা মানি মার্কেটের মধ্যে এর মধ্যে পড়ে। এবং এই কল মানি বাজার প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে এই বাজারের সূচনা হয়েছিল। এবং এই জায়গায় পরিশোধের ভিত্তি ঠিক হয় ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মাধ্যমে। মানে এই জায়গায় কোনো রকমের ফিক্সড ইন্টারেস্ট নেই যে এত টাকা দিতে হবে। তুমি কাউকে আমার কাছে 10 টাকার মানে 1000 টাকার হয়তো লোন চাইলে আমি বলতে পারি আমাকে 10% দিতে হবে। তো আবার তুমি একটা অন্য বন্ধুকে বললে, সে বললো যে 10,000 টাকা নেই, আমার কাছে 5,000 টাকা আছে, কিন্তু 5% দিলেই হবে। তাহলে তুমি কার কাছ থেকে টাকা নেবে সেটা তোমার ব্যাপার। যে দিচ্ছে আর সে নিচ্ছে সেটা তাদের দুজনের মধ্যেই ডিপেন্ড করবে। এই ক্ষেত্রে কোনো রকমের কোনো নিয়ম থাকে না। ওকে, কল মানি মার্কেটের ক্ষেত্রে। এবং এটা খুব কম সময়ের জন্য হয়, 1 থেকে 15 দিনের মধ্যে হয়, মানে 14 দিনের মধ্যে ফেরত দিতে হয়। এবং খুব শীঘ্রই এর রেটের হেরফের হয়। এবং একদিনের জন্য, এই যে একটু আগে যেটা বললাম, একদিনের জন্য অর্থ ধার করা হলে তাকে বলা হয় ওভারনাইট মানি। ওকে, একদিনের জন্য কেউ যদি টাকা ধার করে তাকে বলা হয় ওভারনাইট মানি। আচ্ছা, কেউ বলতে পারবে এই ওভারনাইট মানি কাদের মধ্যে ইউজ হয় আর কেন ইউজ হয়? আইডিয়া, সুপ্রিত? মানে এমনি ব্যবসা করে, মানে একদম রুট লেভেলের ব্যবসায়ীদের মধ্যে হয়, এবং যারা কাঁচামালের ব্যবসা করে যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, আর কিছু, অন্য কেউ? দেখো, ওভারনাইট মানি যেটা হয়ে থাকে সে একদিনের জন্য, এটা রুট লেভেলে জেনারেলি হয় না, হয়ে থাকে একদম আপার লেভেল। মানে কি হয়, দুটো ব্যাংকের মধ্যে জেনারেলি ওভারনাইট মানি ট্রান্সফার হয়। কেন? দেখো, আমি একটু এক্সপ্লেন করছি, কিছুটা বুঝতে পারবে, সবটা হয়তো এখন বুঝতে পারবে না। এটা আমি রিজার্ভ ব্যাংক পড়ালে তখন বুঝতে পারবে। কি হয় যে সাপোজ, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করছি, একটু দেখো। দেখো, কি হয় যে সাপোজ দুটো ব্যাংক রয়েছে, এসবিআই ব্যাংক রয়েছে, ওকে, পিএনবি ব্যাংক রয়েছে, তারপর অ্যাক্সিস ব্যাংক রয়েছে। যে কোনো ব্যাংক এরকম প্রতিষ্ঠান রয়েছে। তাহলে অ্যাক্সিস বাদ দাও, এটা প্রাইভেট চলে যাচ্ছে। পিএনবি, এসবিআই, পিএনবি আর ইউবিআই তো এখন নেই। আর কি আছে? ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে? তো এরকম 3টে ব্যাংক রয়েছে। এবার কি হয়, প্রত্যেককে সবসময় দেখবে, তোমরা খেয়াল করবে, প্রত্যেককে কি করতে হয়, এসবিআই কে বলো, পিএনবি কে বলো, অ্যাক্সিস কে বলো, এইচডিএফসি কে বলো, যে কোনো ব্যাংকে মেনটেন করতে হয় একটা জিনিস, সেটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এই সিআরআর জিনিসটা কি? এসবিআই এর যদি মোট টাকার পরিমাণ যদি 100 টাকা হয়, তাহলে সেই 100 টাকার মধ্যে তাকে 10 টাকা অথবা 12 টাকা অথবা 15 টাকা অথবা 8 টাকা, যে কোনো পরিমাণের টাকা, একটা একটা টাকা এসবিআই কে
হচ্ছে এর কাছে, তোমার হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এই যে টাকাটা জমা রাখছি সেটাকে আমরা বলবো সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। সেটা কি করতে পারে, আরবিআই চাইলে যে কোনো সময় বাড়াতেও পারে, যে কোনো সময় চাইলে কমাতেও পারে। এবং এই সিআরআর মেনটেনটা প্রতিদিন হয়ে থাকে রাত্রিবেলা 11:45 থেকে 12:15 মধ্যে। সমস্ত ব্যাংকের ট্রানজেকশন চেক এবং সিআরআর চেকিং হয়ে থাকে এই টাইমের মধ্যে। এই কারণে তুমি কোনো রকমের অনলাইন পেমেন্ট এই টাইমে করতে যাবে, দেখবে পেমেন্ট হবে না। 11:45 থেকে 12:45 12:15 মধ্যে কোনো রকমের পেমেন্ট কিন্তু হবে না। তাহলে কি হয়, এই টাইমে হয়তো এসবিআই এর 100 টাকা রয়েছে, তার মানে এসবিআই কে টাকা জমা রাখতে হবে 12 টাকা, তাহলে তার ক্রেডিটে থাকা উচিত যে 88 টাকা। এবং এই টাকাটা এসবিআই কে কিন্তু অ্যাক্সিস এর কাছে জমা রাখতে হয়, আমাদের বলো এই রিজার্ভ ব্যাংকের কাছে। এবার যদি কোনো সময় দেখা যায় যে এসবিআই 88 টাকা মানে 12 টাকা এর কাছে জমা না রেখে এসবিআই কি করলো, বেশি টাকা এখানে নিয়োগ করে 12 টাকা অ্যাক্সিস বলেছে, মানে আরবিআই বলেছে 12 টাকা জমা রাখতে, ও 10 টাকা রেখেছে। তাহলে যখন চেক হবে তখন যদি দেখে যে এসবিআই কম টাকা রেখেছে, তখন এসবিআই এর উপর কিন্তু একটা হিউজ রেটে ফাইন চাপানো হবে। সেটা যে কোনো ব্যাংকের উপরই চাপাতে পারে। সেই ক্রেডিট একটা যে ফাইন চাপানো হলো সেটাকে কিন্তু এসবিআই এর কাছ থেকে সেই টাকাটা অ্যাক্সিস আমাদের হচ্ছে আরবিআই কিন্তু কেটে নেবে। তখন এসবিআই কি করবে, পিএনবি কে ফোন করবে যে ভাই তোর কাছে কি টাকা এক্সট্রা আছে, যে আমার একটু হচ্ছে না, সিআরআর মেনটেন হচ্ছে না, তুই আমাকে একটু টাকা ধার দে, আমি তোকে আবার ফেরত দিয়ে দেবো। তাহলে কি হলো, পিএনবি বললো হ্যাঁ আমার কাছে তো আমাকে 10 টাকা রাখতে বলেছিল, আমার কাছে 12 টাকা আছে, আমি 2 টাকা দিতে পারি। তাহলে সেই 2 টাকা কি করলো, এসবিআই কে অ্যাজ এ ক্রেডিট হিসেবে দিয়ে দিল। সিআরআর চেকিং হওয়ার পর পরের দিন এসবিআই আবার পিএনবি কে সেই টাকাটা ফেরত দিয়ে দিল। তার মানে সেটা একদিনের জন্য, এক রাতের জন্য সেই ঋণটা সে নিল। এইটাকে বলা হয় ওভারনাইট মানি। ব্যাপারটা বোঝা গেছে? এটা দুটো ব্যাংকের মধ্যে জেনারেলি ওভারনাইট মানিটা হয়ে থাকে। ক্লিয়ার সবারে? তো এটা জেনারেলি বাদ পড়ে যদি রবিবার বা অন্য কোনো ছুটির দিন থাকে, তখন বাদ হয়। এবার 1 থেকে 14 দিনের মধ্যে যেটা কল মানি, সেটাকে যদি কাউকে টাকা ধার দেওয়া হয় সেটাকে নোটিশ মানি বলা হয়ে থাকে। ওকে, কল মানি নোটিশ মানি একই ধরনের। এবং কল বা নোটিশ মানি সম্পূর্ণভাবে দেখো বলাই আছে, দেখো একটি ব্যাংকগুলির ইন্টার ব্যাংকের মধ্যেকার একটি বাজার। এটা দুটো ব্যাংকের মধ্যে সবসময় কিন্তু কল মানি নোটিশ মানি এটা হয়ে থাকে। তো এই ঋণ যখন এসবিআই ইউবিআই যখন এরকম ঋণ নিচ্ছে, তাহলে সেই ঋণটা একদিনের জন্যও নিতে পারে অথবা 14 দিনের জন্যও নিতে পারে। তাহলে যদি একদিনের জন্য নেয় ওভারনাইট মানি হবে, আর 14 দিনের জন্য যদি হয় তখন সেটা নোটিশ মানি হয়ে যায়। একই ঋণ টাইম চেঞ্জ হলে তার ভিত্তিতে আমি আলাদা আলাদা নাম দেব। ওকে, এবার কিছু কিছু বিদেশি সংস্থা থাকে, এফআইএস ফরেন ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, এফআইআই থাকে বিদেশি সংস্থা। কিছু মিউচুয়াল ফান্ড থাকে, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, যারা বর্তমানে কিন্তু এই জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। ওকে, এবং প্রাথমিক দিকে এইসব অংশে এইসব জায়গায় আহ, হুম, প্রাথমিক অবস্থায় দেখো এইসব স্থানে প্রথমের দিকে এই এই জায়গায় অংশ নিতে পারত কিছুমাত্র ধনী ব্যক্তি, কিছু ভারতীয় ব্যাংক এবং বিদেশি ব্যাংক। কিন্তু বর্তমানে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানিকেও এটা দেওয়া হচ্ছে। এবং 1956 সাল থেকে ভারতের ব্যাংকগুলোর মধ্যে ইন্ডিয়ান যেগুলো ব্যাংক রয়েছে, 1970 সাল থেকে স্টেট ব্যাংক এবং সহযোগী ব্যাংকের মধ্যে এই জিনিসটাকে চালু করা হয়। কল মানি বাজার যে ব্যাপারটা, এটাকে 1956 সাল থেকে ভারতীয় ব্যাংক এবং 1970 সালে স্টেট ব্যাংক এবং তার সহযোগী ব্যাংকের মধ্যে এই কল মানি ব্যাপারটা চালনা করা। এবং 1970 সালে এলআইসি এবং ইউটিআই কে শুধুমাত্র ঋণদাতা হিসেবে সুযোগ দেওয়া হয়েছে। ওকে, 1970 সাল থেকে এলআইসি এবং ইউটিআই কে এলআইসি ইউটিআই চাইলেই ঋণদাতা হিসেবে দিতে পারে। এবং 1970 সালে কোনো ব্যক্তি বিশেষকে আহ, সাল থেকে কোনো এই সুযোগ দেওয়া হয়নি। এটা পরবর্তীকালে করা হয় 1970-তে শুধুমাত্র এলআইসি আর ইউটিআই কে ঋণ দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যে পার্সোনাল ব্যাংকিং এর ব্যাপারটা, এটা কিন্তু 1970s এর সময় চালু হয়নি, এগুলো তার পরে চালু হয়েছে।
নেক্সট দেখো এবার কল মানি মার্কেটের ক্ষেত্রে, কল মানি যে মার্কেট বললাম সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারে। এখানে ঋণ গ্রহণ এবং ঋণ দান দুটোই হতে পারে। কেউ চাইলে ক্রেডিট দিতেও পারে, কেউ ক্রেডিট কালেক্ট করতেও পারে। তো সেক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এখানে যোগদান করতে পারে, ভারতীয় বা বিদেশি ব্যাংক। এছাড়া ইন্ডিয়ান স্টেট ব্যাংক এখানে যোগদান করতে পারে। এছাড়া কোঅপারেটিভ ব্যাংক, বিভিন্ন ধরনের কোঅপারেটিভ ব্যাংক, বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক, তারা করতে পারে। বিভিন্ন আর্থিক ডিসকাউন্ট ঘর যেগুলো ভারতের থাকে, যেটা ডিএফএইচআই থাকে, ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া লিমিটেড, ভারতের সিকিউরিটি অ্যান্ড ট্রেডিং বোর্ড এসটিসিআই, এতে যোগদান করতে পারে। এবং প্রাথমিক লিডার, যেটাকে প্রাইমারি লিডার বা পিডিএস বলা হয়ে থাকে, এরাও কিন্তু ঋণ গ্রহণ এবং ঋণ কালেক্ট বোধ করতে পারে। এরা কি হয়, আমাদের অর্গানাইজড একটা সেক্টরের মধ্যে পড়ছে, যারা ঋণ দিতেও পারবে এবং ঋণ কালেক্ট করতেও পারবে। এবং এলআইসি, যেটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতের জীবন বীমা নিগম, এবং জিআইসি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, আইডিবিআই ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক, এবং নাবার্ড, এরা শুধুমাত্র ঋণ দাতা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়ে রয়েছে। এবং এর সাথে পরবর্তীকালে এই যে বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংকেও কিন্তু এই ঋণদাতার পারমিশন পরবর্তীকালে দেওয়া হয়েছে। ওকে, যারা শুধুমাত্র ঋণ দিতে পারবে। নাবার্ড কিন্তু ঋণ দিতে পারবে, আর আবার নাবার্ড কিন্তু কৃষি ঋণ দিয়ে থাকে, কিন্তু তোমার কাছ থেকে কোন রকমের ডিপোজিট কিন্তু কালেক্ট করতে পারবে না। ওকে, এলআইসি দেখো প্রথমে ঋণ দাতা হিসেবে করা হয়েছিল, বর্তমানে এলআইসি ঋণ দিতেও পারবে, ঋণ নিতেও পারবে। এলআইসির ক্ষেত্রে বর্তমানে সেই পারমিশনটা দেওয়া হয়েছে। এবং ভারতের যে নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল বোর্ড অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড কিভাবে কাজ করে থাকে এটা আমাদের পরের চ্যাপ্টার এগ্রিকালচারটা পড়াবো, সেখানে আমরা এই সম্পর্কে, নাবার্ড সম্পর্কে ডিটেলসে একটু জানবো। ওকে, এবার ভারতের মানি মার্কেট মূলত 6টা শহর, আমাদের যে বড় বড় শহর রয়েছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় মূলত মানি মার্কেট থাকে। এবং কলকাতা এবং মুম্বাইয়ের মানি মার্কেট গুরুত্বপূর্ণ হলো, মুম্বাইয়ের মানি মার্কেট সব থেকে বড় হয়ে থাকে। মুম্বাইয়ের মানি মার্কেট সবচেয়ে বড় এবং সবচেয়ে হিউজ পরিমাণের ইনভেস্টমেন্ট মানি মার্কেট পেয়ে থাকি আমরা মুম্বাইয়ের মানি মার্কেট। এবং অর্থের দর, যেটাকে কল রেট, ভীষণভাবে বাজার দ্বারা নিয়ন্ত্রিত। কল রেট সেটাকেই বলবো, এই যে কল মানি মার্কেটে যেই রেটে টাকা ধার দেওয়া হয় সেটাকে বলা হয় কল রেট। এবং কল রেটের এই কল মানি মূলত ফোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং মুম্বাইতে 10টা থেকে দুপুর 2:30টার পর্যন্ত এই টাইমটা জেনারেলি হয়ে থাকে। এই ফোনের দ্বারা ঋণদাতা ঋণ গ্রহীতার মধ্যে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়, যেটা শেয়ার মার্কেটের মতো। এবং এক্ষেত্রে ঋণদাতা রিজার্ভ ব্যাংকে চেক দেয় ঋণ গ্রহীতার মাধ্যমে। তো এই জায়গায় যারা কি করে, এই কল মানি মার্কেটের ক্ষেত্রে যে একটা থাকে, তোমার ডিপোজিটের অ্যাকাউন্ট থাকে, সেই জায়গায় রিজার্ভ ব্যাংকের নামে একটা চেক দেওয়া থাকে, কারণ এই জায়গায় একটা গ্যারেন্টার থাকা প্রয়োজন। এবং তার রেসপেক্টে একজন রিসিপিয়েন্ট দেওয়া হয়, যেটা যে সে টাকাটা কালেক্ট করেছে তার একটা রিসিপ্ট কিন্তু দিতে হবে। ওকে, এবং ঋণ পরিশোধের পরে তাকে আবার প্রাপ্তি যে টাকাটা রয়েছে রিসিপ্ট, সেটা আবার ফেরত দিতে হবে। এবং ডিএফএইচআই, যেটা আমি একটু আগে বললাম, ডিএইচএইচ ভারতে লেনদেন করে, পুরো বিষয়টি যে ডিএফএইচআই কে জানানোর প্রয়োজন রয়েছে। এই যে ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া, যে আর্থিক ডিসকাউন্টের যে ঘর, এই যে এজেন্সি, একে কিন্তু টোটাল জিনিসটা জানানোর প্রয়োজন রয়েছে। এবং 1988 সালে আরবিআই ভারতের ডিএইচএফআই গঠন করেছিল, যেটা ভারতের বিভিন্ন ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারতের মূলধনের বাজারে সংস্কারের জন্য ডিএফএইচআই কে গঠন করা হয়। ভারতের মূলধনের ক্ষেত্রে আমাদের যে মূলধন রয়েছে সেই প্রসেসটাকে ঠিক করার জন্য বা সংস্কার করার জন্য ডিএফএইচআই গঠিত হয়। এবং ব্যাংক সহ অন্যান্য ফান্ড লোকেরা কিছু অলস অর্থকে ব্যবহার করে ডিআইএফআই এর ক্ষেত্রে। আইডিয়াল ফান্ডস, অলস অর্থ যেটাকে বলা হয়, সেটাকে ডিওয়াইএফআই এর ক্ষেত্রে গঠন করে থাকে এবং আর্থিক সমস্যা মেটায় ডিআই। এবার অলস অর্থ জিনিসটা কেন বলছে বলতো, কেউ বলতে পারবে? হোয়াট ইজ অলস অর্থ বা আইডিয়াল ফান্ড কাকে বলে, বলো, কি আইডিয়া আছে? অল্প সময়ের জন্য অলস অর্থ, অলস অর্থ কেন বলছে? টাকা তো অলস নাকি, কি বলছে কৃষাণু?
ওকে, দেখো অলস অর্থ কেন বলছে, প্রথমের দিকে যে অর্থগুলো ডিপোজিট করা হতো সেগুলো কি হতো, যে টাকাগুলোকে স্টোর করেই রাখা হতো, মানে সেগুলোকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হতো না, বা সেই টাকাকে মানে ইউজ ঠিকঠাক ভাবে করা হতো না। এই কারণে সেটাকে বলা হয় অলস অর্থ, মানে সেই টাকাটা বেশি সার্কুলেট করতো না। এই কারণে সেই টাকাটাকে বলা হয় অলস অর্থ বা আইডিয়াল ফান্ড। ওকে, আচ্ছা, তো আজকে মোটামুটি এতটাই তোমাদের থাকলো। নেক্সট দিন আমি তোমাদের ট্রেজারি বিল থেকে শুরু করে বাকি পরের জিনিসটা কন্টিনিউ করব। ওকে, দেখো এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।